23 অক্টোবর 2002 সাল সন্ধ্যাবেলা রাশিয়ার মস্কো দুব্রেভকা থিয়েটারে চলতেছিল মিউজিক্যাল শো। থিয়েটার ভর্তি দর্শক। হঠাৎ মঞ্চে উঠে গেল অস্ত্রধারী মুখোশ পরিহিত একদল চেচেন বিচ্ছিন্নতাবাদী। তাদের গায়ে এক্সপ্লোসিভ ভেস্ট, কাইন্ড অফ সুইসাইড মিশন। তারা জিম্মি করল থিয়েটারে থাকা 912 জন মানুষকে। তাদের লিডার মাপসাব বারায়েভের দাবি একটাই, চেচনিয়া থেকে রাশিয়ান সেনা হটাও, নইলে সবাইকে নিয়ে মরব। ভ্লাদিমির পুতিনের ক্ষমতার বয়স তখন মাত্র 3 বছর। এই হামলা ছিল সরাসরি তার অথরিটির উপরে এক চপেটাঘাত। 3 দিন ধরে চলল এই জিম্মি সংকট। থিয়েটার ঘিরে রাখলো রাশিয়ান পুলিশ এবং স্পেশাল ফোর্স, কিন্তু কেউ ভেতরে ঢুকতে পারতেছিল না। কারণ ভেতর থেকে হুমকি দেওয়া হলো, যদি স্পেশাল ফোর্স অভিযান শুরু করে তাহলে পুরো থিয়েটার উড়িয়ে দেওয়া হবে, মারা যাবে সব জিম্মি। এই 3 দিন পুতিন জনসম্মুখে এলেন না, ঘটনাস্থলেও গেলেন না। ওদিকে পদ্মার অন্তরালে পুতিনের সিকিউরিটি সার্ভিস এফএসবি তৈরি করলো জিম্মি উদ্ধারের জন্য এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। 26 অক্টোবর ভোরবেলা থিয়েটারের ভেন্টিলেশন সিস্টেম দিয়ে পাম্প করে ঢুকিয়ে দেওয়া হলো এক বিশেষ নকআউট গ্যাস। গ্যাস ঢোকা মাত্র থিয়েটারের ভেতরে সবাই অজ্ঞান। ভাবুন একবার, সুইসাইড ভেস্ট পরা হামলাকারীরাও বোমা ফাটানোর সময় পর্যন্ত পায় নাই, বাটন টেপার আগেই অচেতন। কিছুক্ষণ পর রাশিয়ান স্পেশাল ফোর্স, স্প্যাসনাজের আলফা এবং ভ্যাম্পেল কমান্ডোরা থিয়েটারে ঢুকলো। অচেতন জঙ্গিদের মাথায় গুলি করা হলো। কাগজে কলমে ট্যাকটিক্যাল অপারেশন সফল হলো, কিন্তু ট্র্যাজেডি শুরু হলো এরপর। 912 জন জিম্মি 3 দিন কিছু খায়নি, শরীর দুর্বল, তার উপর পড়েছে সেই নকআউট গ্যাসের ধকল। রাশিয়ান সিকিউরিটি ফোর্সের কাছে ন্যাক্সোলান অ্যান্টিডট ছিল, কিন্তু অ্যান্টিডট দিতে তারা লেট করে। গ্যাসের রিয়াকশনে অনেকেই বমি করলো। ভুল পজিশনে শোয়ানো হয়েছিল বলে দম আটকে মারা গেল বেশ কয়েকজন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানতে চাইল কি গ্যাস দেওয়া হয়েছে, কিন্তু সিকিউরিটি সার্ভিস চুপ, কারণ গ্যাসের ফর্মুলা তখন ছিল স্টেট সিক্রেট। ফলাফল অন্তত 130 জন জিম্মির মৃত্যু হলো, জঙ্গিদের গুলিতে নয়, বরং রাষ্ট্রের ব্যবহার করা ওই নকআউট গ্যাসে। এই ঘটনার 10 বছর পর অবশ্য রাশিয়ান সরকার স্বীকার করে গ্যাসটি ছিল ফেন্টানাইল ডেরিভেটিভস। নিহতের ঘটনায় পুতিন দুঃখ প্রকাশ করে। সে সাথে স্পষ্ট করে জানিয়ে দেয়, রাষ্ট্র মাথানত করেনি, করবেও না। এই ঘটনার পর শুরু হয় ধামাচাপা দেওয়ার এক রাজনীতি। সব তদন্ত বন্ধ, কথা ক্লিয়ার, পুতিনের সিকিউরিটি সার্ভিস কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। জিম্মি উদ্ধার করেছে, ব্যাস, কাহিনী শেষ। কি গ্যাস ইউজ করেছে, কেন করেছে, এসব ফিরিস্তি দিতে তারা পারবে না। এই সংকট থেকেই জন্ম নিল রাশিয়ার এক নতুন অঘোষিত সামাজিক চুক্তি। রাষ্ট্র আপনাকে নিরাপত্তা দেবে, কিন্তু বিনিময়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রাশিয়ার উপরে গড়ে ওঠে পুতিনের আয়রন গ্রিপ, কিভাবে তৈরি হয় পুতিনতন্ত্রের আসল মেকানিজম। 31 ডিসেম্বর 1999 ভ্লাদিমির পুতিন যখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন, তিনি পেলেন এমন এক রাষ্ট্র যা কার্যত বিক্রি হয়ে গেছে। রাশিয়া তখন শাসন করতেছে একদল ক্ষমতাধর বিলিয়নিয়ার বা অলিগার্ক, যাদের বলা হতো সেমি ব্যাংকৃষ্ণিয়া বা 7 ব্যাংকারের দল। এরা টাকা ঢেলে আগের প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনকে ক্ষমতায় রেখেছিল। অর্থনীতি, মিডিয়া, সরকারের বড় বড় পদ সব এদের নিয়ন্ত্রণে ছিল। রাষ্ট্র তখন দুর্বল, দেউলিয়া। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার এই বেহাল দশা কীভাবে হয়েছিল তা আমার এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো ক্ষমতায় বসার পর পুতিনের প্রথম কাজই ছিল এই খেলার মোড় ঘুরিয়ে দেয়া। 2000 সালের গ্রীষ্মকাল পুতিন সব অলিগার্কদের ডাকলেন স্টালিনের সেই কুখ্যাত ডাচা বা খামার বাড়িতে। জায়গাটি বেছে নেওয়া হয়েছিল ইচ্ছা করেই, ইতিহাসের ভয় ধরাতে। সেখানে পুতিন দিলেন এক নতুন প্রস্তাব, দ্য গ্র্যান্ড বার্গেইন। সত্য খুব সিম্পল ভাই, 1990-এর দশকে যা লুটপাট করে তোমরা কামাইছো সব হালাল, সব তোমাদেরই থাকবে। বিনিময়ে শুধু 2টা কাজ করে দিতে হবে, ঠিকমতো ট্যাক্স দিবা আর রাজনীতিতে নাক গলাবা না। অর্থাৎ ইয়েলসিনের আমলে পুঁজি ঠিক করত ক্রেমলিন কি করবে, পুতিনের আমলে ক্রেমলিন ঠিক করে দেবে পুঁজি কিভাবে থাকবে। অনেকেই মানল,
কিন্তু সবাই এই সত্য মানেনি। যারা মানেনি তাদের ভবিষ্যৎ যে কতটা অন্ধকার তারা তখন তা বুঝতেও পারেনি। প্রথম টার্গেট হলো তারা যারা নিজেদের পলিটিক্যাল পাওয়ার ছেড়ে দিতে রাজি ছিল না, যেমন ভ্লাদিমির গুসেনস্কি এবং বরিস বেরেজভস্কি। এরা শুধু ব্যবসায়ী ছিলেন না, ছিলেন মিডিয়া মোগল। তাদের টিভি চ্যানেল এনটিভি এবং ওআরটি জনমত তৈরি করত। পুতিনের বিরুদ্ধে গিয়ে গুসেনস্কির চ্যানেল এনটিভি পুতিনের সিকিউরিটি সার্ভিস এফএসবির দুর্নীতি নিয়ে খবর দেখাতে লাগলো। সাথে সাথে এনটিভি অফিসে হানা দিল ট্যাক্স পুলিশ। গুসেনস্কিকে দেশ থেকে বের করে দেয়া হলো, তার মিডিয়া দখল করে নিল রাষ্ট্র। ওদিকে বরিস বেরেজভস্কি, যিনি নিজেকে ভাবতেন কিংমেকার, ভাবতেন পুতিন তার হাতের পুতুল। বেরেজভস্কির এনটিভি ক্রুক সাবমেরিনের ঘটনা নিয়ে পুতিনের সমালোচনা করল। ফলাফল, সেখানেও হানা দিল আর্মড পুলিশ। পুতিন বুঝিয়ে দিলেন প্রাইভেট টেলিভিশন চ্যানেল আর জাতীয় নীতি ঠিক করে দিতে পারবে না। ন্যারেটিভ বাণিজ্য এবার বন্ধ। জেলে যাওয়ার ভয়ে বেরেজভস্কি পালালো লন্ডনে। মিডিয়া তো দখল হলো, এবার অর্থনীতি। টার্গেট হলেন মিখাইল খোদরকভস্কি। রাশিয়ার সবচাইতে ধনী ব্যক্তি তিনি, ইউকোস অয়েলের মালিক। তিনি পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ দল অর্থাৎ বিরোধী দলকে ডোনেশন দিতে শুরু করলেন। রাশিয়ান পার্লামেন্ট ডুমায় পুতিনের পলিসি বিরোধী লবিং করলেন। ফেব্রুয়ারি 2003 সালে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক মিটিংয়ে মিখাইল খোদরকভস্কি পুতিনকে চ্যালেঞ্জ করলেন, রাষ্ট্রীয় দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন। পুতিন পাল্টা প্রশ্ন করলেন মিখাইলের তেল কোম্পানি ইউকোসের ট্যাক্স রিটার্ন নিয়ে। ওটাই ছিল সিগন্যাল। এবার পুতিনের টার্গেট মিখাইল খোদরকভস্কি। 25 অক্টোবর 2003 সাল নোভোসিরিবক্স বিমানবন্দরে মিখাইল খোদরকভস্কির প্রাইভেট জেটে ঝাঁপিয়ে পড়ল এফএসবির স্পেশাল ফোর্স। গ্রেপ্তার করা হলো তাকে। অভিযোগ ট্যাক্স ফাঁকি এবং জালিয়াতি। যদিও এই একই অপরাধে বাকি সব অলিগার্কদের ধরা যেত, কিন্তু ধরা হলো শুধু তাকেই। রাশিয়ান এলিটরা কেঁপে উঠল। ধনী গরিব সবাই বুঝে গেল এক নতুন সত্য, পুতিনের হাত থেকে টাকা তোমাদের বাঁচাতে পারবে না। তোমাদের সম্পদ ততক্ষণ তোমাদের যতক্ষণ তুমি পুতিনের অনুগত। এভাবেই পুতিন অলিগার্কদের পকেট থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা নিজের মুঠোয় ভরলেন। শুরু হলো রাশিয়ার এক নতুন যুগ, যেখানে পুতিনের ইচ্ছাই শেষ কথা। মিখাইল খোদরকভস্কির তেল কোম্পানি ইউকোসকে এরপরে গিলে খেলেন পুতিন, যা ছিল লিগ্যালিস্টিক অ্যাসেট ট্রেডিংয়ের এক মাস্টার ক্লাস। 1990-এর দশকে রাশিয়ানরা দেখেছিল কিভাবে রাষ্ট্রীয় সম্পদ প্রাইভেটাইজেশন করা হয়। এবার তারা দেখবে কিভাবে প্রাইভেট সম্পদ রাষ্ট্র নিজের পকেটে ভরে। প্রথমে সরকার বলল ইউকোসের কোটি কোটি টাকা ট্যাক্স বকেয়া। সেই টাকা উসুল করতে রাষ্ট্র ইউকোসের প্রধান তেল ক্ষেত্র নিলামে তুলল। নিলামে জিতল কে? বাইকাল ফাইন্যান্স গ্রুপ, এক অচেনা কোম্পানি যাদের রেজিস্ট্রেশন ছিল তাবের শহরের এক মুদি দোকানের ঠিকানায়। মজার ব্যাপার হলো, কদিন পরেই ওই ভুই4 কোম্পানিকে কিনে নিল সরকারি তেল কোম্পানি রোজনেফট। ব্যাস, রাশিয়ার সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি চোখের পলকে হয়ে গেল সরকারি সম্পত্তি। আর এই পুরো অপারেশনের দেখভাল করল রোজনেফটের সিইও ইগোর সেচিন, পুতিনের ডান হাত। একইভাবে রোমান আব্রামোভিচের কাছ থেকে সিডনেফট অয়েল চলে গেল রাষ্ট্রীয় কোম্পানি গ্যাসপ্রমের আন্ডারে। এই লেনদেনগুলোই ছিল অলিগার্কি থেকে স্টেট ক্যাপিটালিজমের দিকে যাত্রা। তেল রপ্তানির কারবার সরাসরি চলে এলো পুতিনের ইনার সার্কেলের হাতে। পুতিনের হাতে এখন পুলিশ, আর্মি, তেল আর অঢেল টাকা। পুতিন আর রাষ্ট্র এখন সমার্থক। অলিগার্কদের পতনের পর সেই শূন্যস্থান পূরণ করলো পুতিনের ইনার সার্কেল, যাকে বলা হতো সিলেভেকি। এরা কারা? এরা রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি, এফএসবি, এফএসওর সাবেক কর্মকর্তারা। রাশিয়ার নিউ নোবিলিটি, যাদের কাজ হলো রাষ্ট্রকে শাসন করা, আর তাদের পবিত্র দায়িত্ব হলো বিদেশি শকুনদের হাত থেকে রাশিয়াকে বাঁচানো। ক্ষমতা কেন্দ্রীভূত হলো পুতিনের গুটি কয়েক বিশ্বস্ত লোকের হাতে, যাদের অনেকেরই শিকড় সেই সেন্ট পিটার্সবার্গের কেজিবি আর মেয়রের অফিসে। অর্থাৎ যেসব জায়গায় পুতিন কাজ করত অতীতে, সেই সব জায়গা থেকে আসা লোকজন, যাদের সাথে পুতিনের আগে থেকেই কানেকশন আছে। যেমন ইগোর সেচিন, যাকে বলা হয় রাশিয়ার ডিফ্যাক্টো দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। তিনি তেল কোম্পানি রোজনেফটের সিইও, ইউকোস ধ্বংসের মূল আর্কিটেক্ট। তার মতে রাষ্ট্রের স্ট্র্যাটেজিক সব সম্পদ থাকবে রাষ্ট্রের হাতে, ঘুরিয়ে বললে তাদের পকেটে, কারণ রাষ্ট্র মানেই তো তারাই।
আরেকজন হলেন নিকোলাই প্যাট্রুশেভ, পুতিনের পর যিনি এফএসবির ডিরেক্টর হয়েছিলেন, পরে সিকিউরিটি কাউন্সিলের প্রধান ছিলেন। তিনি পৃথিবীকে দেখেন কোল্ড ওয়ারের চশমা দিয়ে। তার বদ্ধমূল ধারণা পশ্চিমারা সারাক্ষণ ষড়যন্ত্র করতেছে রাশিয়াকে ভেঙে ফেলার। তার এই প্যারানয়া রাশিয়ার পররাষ্ট্রনীতিকে করে তুললে আরও আগ্রাসী। বাইরের শত্রু থাকলে দেশকে ইউনাইটেড করে রাখা সহজ হয়। মানুষকে সারাদিন বাইরের শত্রুর আগ্রাসনের ভয় দেখিয়ে প্যারানয়েড করে রাখা যায়। বাইরের শত্রু সারাদিন ষড়যন্ত্র করতেছে এই কথা বলে বলে নিজের গুরুত্ব জাহির করা যায়। আর বিরোধী যে কাউকে ওই বাইরের শত্রুর এজেন্ট তকমা দিয়ে ঘায়েল করা যায়। এসব একেবারেই পুরনো থিওরি, কিন্তু আজও খুবই ইফেক্টিভ। ইনি হলেন গেনাদি তিমোচেনকো, আর এরা হলো রটেনবার্গ ভাই ব্রাদার। এরা ছিল পুতিনের সম্পদের পাহারাদার। আর্কাদি এবং বরিস রটেনবার্গ ছিলেন পুতিনের ছোটবেলার জুডো পার্টনার। রাষ্ট্রীয় বড় বড় প্রজেক্ট আর তেলের ব্যবসার মাধ্যমে এরা হয়ে উঠল বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। এরা মূলত পুতিনের স্ট্র্যাটেজিক রিজার্ভ। রাষ্ট্রের বাজেট যেখানে লিগালি খরচ করা যায় না, সেখানে টাকা ঢালে এরা। তৈরি হলো এক নতুন অর্থনৈতিক মডেল, কেজিবি ক্যাপিটালিজম। ধনী হতে চাও, রাষ্ট্রের অ্যাক্সেস লাগবে। সম্পদ ধরে রাখতে চাও, নিঃশর্ত আনুগত্য দিতে হবে পুতিনের প্রতি। এই ব্যবস্থাকে ডিফাইন করা হলো একটি কুখ্যাত শব্দ দিয়ে, অপশাক। অপরাধ জগৎ থেকে ধার করা একটি শব্দ, যার মানে হলো যৌথ তহবিল। রাষ্ট্রীয় কেনাকাটার কন্ট্রাক্ট থেকে সরিয়ে নেওয়া টাকা দিয়ে এই তহবিল তৈরি করা হলো, যা দিয়ে চলে পুতিনের পক্ষে নির্বাচনী প্রচারণা, প্রয়োজনে বিদেশিদের ঘুষ দেওয়া থেকে শুরু করে এমন সব ইন্টেলিজেন্স অপারেশন যেগুলোতে স্টেট ফান্ডিং করা পসিবল না। যেমন ধরুন বিরোধী দলের উপরে দমন নিপীড়ন চালানোর অপারেশনগুলো। ব্যবসায়ীদের দমনের জন্য শুরু হলো রায়দারস্তভ বা কর্পোরেট ট্রেডিং। কোনো ব্যবসা দখল করতে চাইলে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের নামে মিথ্যা মামলা দিয়ে দেয় গোয়েন্দা সংস্থা। ফলস্বরূপ মালিক বাধ্য হয় নামমাত্র দামে তার সম্পদ পুতিনের অনুগতদের কাছে বিক্রি করে দিতে। এই হচ্ছে সিস্টেম। যাই হোক, 2004 সালে ঘটে যায় আর এক ট্র্যাজেডি, যা রাশিয়ার সংবিধান বদলে দেবে চিরতরে। 1 সেপ্টেম্বর 2004 সাল চেচেন বিদ্রোহীরা দখল করল নর্থ ওসেটিয়ার ব্রেজলান শহরের একটি স্কুল। জিম্মি করা হলো এবার 1100 জনেরও বেশি মানুষকে, যাদের বেশিরভাগই শিশু। অবরোধ চলল 3 দিন, শেষ হলো এক নারকীয় বিভীষিকায়। এবার আর নকআউট গ্যাস ইউজ করার অপশন ছিল না। সিকিউরিটি ফোর্স সরাসরি হামলা চালালো। মারা গেল 330 জনেরও বেশি মানুষ, এর ভেতরে 186 জনই শিশু। এই ঘটনার রাজনৈতিক ফলাফল ছিল সুদূর প্রসারী। পুতিন তার সিকিউরিটি সার্ভিসের ব্যর্থতা মানতে চাইলেন না, উল্টো বললেন এই হামলার জন্য বিদেশি ষড়যন্ত্র দায়ী। তার মতে রাশিয়ার শত্রুরা চায় রাশিয়ার গা থেকে এক টুকরা মাংস ছিঁড়ে নিতে, অর্থাৎ চেচনিয়া আলাদা করে রাশিয়ার অঙ্গহানি করতে। পুতিন এবার ঘোষণা করলেন একগুচ্ছ রাজনৈতিক সংস্কার। 1. আঞ্চলিক গভর্নরদের সরাসরি নির্বাচন বন্ধ করা হলো। এখন থেকে রুশ প্রেসিডেন্ট তাদের মনোনীত করবেন, আঞ্চলিক আইনসভা শুধু হ্যাঁ বলবে। কেড়ে নেওয়া হলো প্রদেশগুলোর স্বায়ত্তশাসন। 2. রাশিয়ান পার্লামেন্টে অর্থাৎ ডুমায় নির্বাচন ব্যবস্থা বদলে ফেলা হলো। ভোটে কেউ আর স্বতন্ত্রভাবে দাঁড়াতে পারবে না। এখন ভোট হবে শুধু দলীয়, অর্থাৎ দল ভার্সেস দল। এতে লাভ হলো বড় পলিটিক্যাল দলগুলোর, বিশেষ করে পুতিনের ইউনাইটেড রাশিয়া। এই পরিবর্তনগুলোই ক্ষমতার সেন্ট্রালাইজেশন আরও পাকাপোক্ত করে দিল। রাশিয়ার ফেডারেশন কাউন্সিল আর স্টেট ডুমা হয়ে গেল শুধু রাবার স্ট্যাম্প। আঞ্চলিক এলিটরা মাথা নত করল ফেডারেল সেন্টারের কাছে। কিন্তু শুধু পেশি শক্তি বা টাকা দিয়ে তো আর 14 কোটি রাশিয়ানকে আজীবন শাসন করা পসিবল না। এর জন্য দরকার মগজ ধোলাই, এক নিখুঁত সাইকোলজিক্যাল গেম। আর এই দায়িত্ব কাঁধে তুলে নিল 2 মাস্টার মাইন্ড, একজন ভ্লাদিস্লাভ সুরকভ আর একজন আলেকজান্ডার দুগিন। ভ্লাদিস্লাভ সুরকভ, যাকে বলা হয় গ্রে কার্ডিনাল, 1999 সাল থেকে 2011 পর্যন্ত তিনি ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ। সুরকভ জানতেন পুরনো দিনের ভোতা টোটালিটারিয়ানিজম বা সর্বগ্রাসী শাসন আর চলবে না এই আধুনিক জামানায়। আধুনিক স্বৈরতন্ত্রকে টিকে থাকতে হলে গণতন্ত্রের অভিনয় করতে হবে। তিনি তৈরি করলেন এক নতুন কনসেপ্ট, সভরেন ডেমোক্রেসি। সোজা কথায়, রাশিয়ায় নির্বাচন হবে, পার্লামেন্ট থাকবে, বিরোধী দলও থাকবে, কিন্তু সবটাই হবে একটা সাজানো নাটক। সুরকভ নিজেই তৈরি করলেন কিছু গৃহপালিত বিরোধী দল, যেমন এ জাস্ট রাশিয়া পার্টি। এদের কাজই হলো চেঁচামেচি করা, সরকারের কুসুম কুসুম সমালোচনা করা, কিন্তু কখনোই পুতিনের গদি ধরে টান দেবে না এরা। 2004 সালে ইউক্রেনের অরেঞ্জ রেভলিউশন দেখে ভয় পেয়ে গেল সুরকভ। তাই তৈরি করলেন নাসি বা আমাদের লোক নামের যুব সংগঠন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্টদের
দলে টানা হলো, টাকা দিল রাষ্ট্র। এদের কাজ হলো রাস্তায় থাকা, বিরোধী দলদের পেটানো, পুতিন বিরোধী আন্দোলন ঠেকাতে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করা। সুরকভ একই সাথে জাতীয়তাবাদী, উদারপন্থী, এমনকি শিল্পীদেরও টাকা দিলেন। তৈরি করলেন এক বিভ্রান্তিকর পরিস্থিতি। কে যে আসল পুতিন বিরোধী আর কে যে ফেক, কে যে সরকারি লোক আর কে যে বিরোধী দলের সাপোর্টার, বোঝাই যেত না। সুরকভ যখন ঘর সামলাচ্ছিলেন তখন আলেকজান্ডার দুগিন তৈরি করলেন যুদ্ধের দর্শন। যদিও দুগিন কখনো সরকারি পদে বসেননি, কিন্তু সেনাবাহিনী এবং গোয়েন্দা মহলে তার প্রভাব ছিল সুদূর প্রসারী। পশ্চিমারা তাকে ডাকে পুতিনের ব্রেন বলে। 1997 সালে তার লেখা বই দ্য ফাউন্ডেশনস অব জিওপলিটিক্স রাশিয়ার জেনারেল স্টাফ একাডেমির পাঠ্য বইয়ে পরিণত হয়। দুগিন বললেন, বিংশ শতাব্দীর সব মতবাদ ব্যর্থ, দরকার এখন ফোর্থ পলিটিক্যাল থিওরি। লড়াইটা হবে ইউরেশিয়া, অর্থাৎ রাশিয়ার লিডারশিপে স্থলশক্তি ও ঐতিহ্যের সাথে অ্যাটলান্টিসিজম তথা আমেরিকা এবং ব্রিটেনের জলশক্তি এবং উদারবাদের লড়াই হবে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ইউক্রেন নিয়ে তার ভবিষ্যৎবাণী। চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধের কয়েক দশক আগেই তিনি ব্লুপ্রিন্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ইউক্রেনের কোনো জিওপলিটিক্যাল অর্থ নেই, এর কোনো সাংস্কৃতিক গুরুত্বও নেই। স্বাধীন ইউক্রেন মানেই রাশিয়ার সুপার পাওয়ার হওয়ার পথে বাধা, তাই ইউক্রেনকে রাশিয়ার গিলে খেতেই হবে। শুরুতে মনে হয়েছিল এসব পাগলামি, কিন্তু ধীরে ধীরে স্লোভেকিরা যখন পশ্চিমাদের প্রতি তাদের ঘৃণার যৌক্তিকতা খুঁজতেছিল, দুগিনের এই তত্ত্ব হয়ে উঠল ক্রেমলিনের মূল মন্ত্র। 2008 সাল, তখনকার রাশিয়ান সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি টানা 2 টার্মের বেশি প্রেসিডেন্ট থাকতে পারত না। এই কারণে 2008 সালে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলেন এবং প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আর তার ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ নির্বাচনের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট হলেন। 2009 সালে বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু দিমিত্রি মেদভেদেভ। এই সময় ওবামা এবং মেদভেদেভ প্রশাসনের মধ্যে নিউক্লিয়ার অস্ত্র কমানোর আলোচনা শুরু হয়, যার ফলাফল হিসেবে 2010 সালে স্বাক্ষরিত হয় নিউ স্টার্ট চুক্তি। ওয়াশিংটন খুব ভালো করেই জানতো কাগজে কলমে প্রেসিডেন্ট মেদভেদেভ হলেও রাশিয়ার প্রকৃত ক্ষমতা তখনও পুতিনের হাতেই। 2012 সালে পুতিন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্টের গদিতে তিনি আবার ফিরে আসবেন, আর এই সিদ্ধান্তই বারুদে আগুন দিল। শুরু হলো সোভিয়েত পরবর্তী রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় গণবিক্ষোভ। 2011 থেকে 2012 সাল, বলতনায়া স্কয়ার, শুরু হলো গণবিক্ষোভ। রাশিয়ার সবাই পুতিনের ভক্ত, এই মিথ ভেঙে চুরমার হয়ে গেল। পুতিন এই বিক্ষোভকে দেখলেন এক বিদেশি গোয়েন্দা অপারেশন হিসেবে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কারসাজি। পুতিন সরাসরি আঙ্গুল তুললেন হিলারি ক্লিন্টনের দিকে, বললেন তিনিই নাকি বিক্ষোভ শুরুর সিগন্যাল দিয়েছেন। এই প্যারানয়া বা সন্দেহবাতিকতা সুরকভের সেই সফট এবং ম্যানেজড একনায়কতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিল। শুরু হলো এবার হার্ড রিপ্রেশন বা কঠোর দমন পীড়নের যুগ। সিভিল সোসাইটির উপরে নেমে এলো আইনি খড়গ। ফরেন এজেন্ট ল পাশ করা হলো 2012 সালে। বিদেশি অনুদান পায় এমন সব এনজিওকে এবার নাম লেখাতে হবে ফরেন এজেন্ট হিসেবে। শব্দটা মনে করিয়ে দেয় স্টালিন আমলের গুপ্তচর বৃত্তির কথা। মানবাধিকার আর পরিবেশবাদী সংগঠনগুলোকে পঙ্গু করে দেয়া হলো। শুরু করা হলো বলতনায়া কেস। ডজন ডজন বিক্ষোভকারীকে জেলে ভরা হলো। বার্তা ছিল স্পষ্ট, রাস্তায় নামলে এখন আর শুধু জরিমানা দিয়ে পার পাওয়া যাবে না, সোজা যেতে হবে জেলে। ক্রেমলিন এবার হাত বাড়ালো রুনেট বা রাশিয়ান ইন্টারনেটের গলায়। পাশ হলো ডাটা লোকালাইজেশন আইন। ক্ষমতা দেওয়া হলো রসকমনাটজরকে। আদালতের নির্দেশ ছাড়াই তারা যে কোনো ওয়েবসাইট বন্ধ করার ক্ষমতা রাখবে। বসানো হলো SORM প্রযুক্তি, যাতে FSB সবার ডিজিটাল কথাবার্তা শুনতে পারে। শহরের মধ্যবিত্ত শ্রেণী যারা পুতিন বিরোধী আন্দোলনে গিয়েছিল তাদের বাদ দিয়ে পুতিন খুঁজলেন এক নতুন সাপোর্ট শ্রেণী। তিনি হাত মেলালেন রাশিয়ান অর্থোডক্স চার্চের সাথে, নিজেকে দাঁড় করালেন ঐতিহ্যবাহী খ্রিস্টান মূল্যবোধের রক্ষাকর্তা হিসেবে। আর পশ্চিমারা পুতিনের বয়ানে তারা হয়ে উঠল অধপতিত বা ডিজেনারেট। LGBT, নারীবাদী, উদারবাদ সবই এখন রাশিয়ার শত্রু। 2014 সালে রাশিয়ার ক্রাইমিয়া দখল হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, এটা ছিল দুগিন আর স্লোভেকিদের মগজে লালন করা আইডিয়ার বাস্তব প্রয়োগ। পুতিনের জনপ্রিয়তা রকেটের গতিতে বেড়ে গেল। প্রমাণ হলো এক ভয়ঙ্কর সত্যের, সাম্রাজ্য বিস্তার করলেই দেশের ভেতরে গদি শক্ত হয়। পশ্চিমাদের সাথে সব সম্পর্ক এতে শেষ হয়ে গেল। তাতে কি শুরু হলো ফর্ট্রেস রাশিয়া বানানোর কাজ। 2020 সালে এলো কোভিড মহামারী। পুতিন চলে গেলেন চরম আইসোলেশনে, দেখা করতেন মাত্র গুটি কয়েক কট্টরপন্থীদের সাথে। তৈরি হলো এক ভয়ঙ্কর ইকো চেম্বার। নিকোলাই পেট্রুশেভ, আলেকজান্ডার বটনিকভ আর ইউরি কোভালচুক
মডারেট এবং উদারপন্থীদের জন্য পুতিনের দরজা একরকম বন্ধই হয়ে গেল। ফেব্রুয়ারি 2022 ইউক্রেনে আক্রমণ করল রাশিয়া। পশ্চিমা মিডিয়াও প্রেডিক্ট করেছিল 4-5 দিনেই দখল হয়ে যাবে ইউক্রেন। বেলারুশের বর্ডার দিয়ে রুশ সেনা ঢুকেছিল সরাসরি কিয়েভের উদ্দেশ্যে। খোদ পশ্চিমারাও ভেবেছিল ইউক্রেন সহজেই গিলে খাবে রাশিয়া। জেলেনস্কিকে রেস্কিউ করতে পোল্যান্ডে হেলিকপ্টার রেডি রেখেছিল ন্যাটো, কিন্তু জেলেনস্কি দিল সেই বিখ্যাত ডায়লগ, আই ডোন্ট ওয়ান্ট রাইড, আই নিড বুলেটস। ইউক্রেন যে এভাবে প্রতিরোধ তৈরি করবে এটা কেউ ভাবেনি। রাশিয়ানদের দিক থেকে এটা ছিল গোয়েন্দা ব্যর্থতা বা ইন্টেলিজেন্স ফেলিওর। এফএসবি ধারণা করেছিল ইউক্রেন সরকার দুর্বল, ইউক্রেনের জনগণ রাশিয়ানদের ফুলের মালা দিয়ে বরণ করে নেবে, আর পশ্চিমারা তারা বিভক্ত। যুদ্ধের পক্ষে রাশিয়ান বয়ানগুলো শুনুন, ইউক্রেনকে তারা ডিনাজিফিকেশন করবে, রুশ আর ইউক্রেনিয়ানদের ঐতিহাসিক ঐক্য আবার প্রতিষ্ঠিত হবে। এসব দুগিনের সেই 90-এর দশকের নিও ইউরেশিয়ানিস্টিক মতবাদ বলি। যুদ্ধটা শুধু স্ট্র্যাটেজিক ছিল না, ছিল সভ্যতারও একটা সংঘাত। আজ রাশিয়া এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ইউক্রেন যুদ্ধের ফাইনাল রেজাল্ট বা ফলাফল যদি পুতিনের পক্ষে না যায়, তাহলে রাশিয়ানরা আবার ডুবে যাবে সেই গত শতাব্দীর 90-এর দশকের মতো এক ভয়ঙ্কর অন্ধকার অধ্যায়ের ভেতরে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত শতাব্দীর 90-এর দশকে রাশিয়া হয়ে গিয়েছিল দেউলিয়া। সেই ভয়ানক দিনগুলো থেকে রাশিয়াকে উদ্ধার করেছিল এই পুতিনের লিগাসি কি হবে? রাশিয়ার উদ্ধারকর্তা নাকি রাশিয়াকে পুনরায় রসাতলে নিয়ে যাওয়ার ভিলেন? সেটা সময় বলে দেবে। এই ভিডিওটি দেখতে পারেন, আর এমন ভিডিও যাতে মিস না হয় সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার সাপোর্ট আমাদের জন্য হবে অনেক বড় পাওয়া। ধন্যবাদ।